সঙ্গীত শিল্পী হিসাবে তখন তার বেশ নামডাক। আর একবার শখ হলো বিদেশি গাড়ি কিনবেন তিনি। যেমন ভাবনা তেমনি কাজ, মাত্র কয়েকদিনের মধ্যেই কিনেও ফেললেন তিনি। এদিকে যা হবার তাই হলো। বিদেশি মোটর গাড়ি কেনার পর সেই গাড়ি চালাতে একজন দক্ষ ড্রাইভার রাখা দরকার, কারণ যিনি ছিলেন ড্রাইভার হিসেবে তার এই বিদেশি গাড়ি চালাবার যোগ্যতা নেই। ফলে এই বিদেশি গাড়ি দেশে আসবার মানে বাড়িতে ঢোকবার আগে থেকেই একটা বড় মাপের চিন্তাভাবনা তৈরি হলো যে এই ড্রাইভারকে আর কি দরকার। যেমন ভাবনা তেমনি কাজ, স্বভাবতই তাকে তো আর দরকার নেই, তাই তাকে ছাড়িয়ে দেওয়ার প্রশ্ন উঠল এবং ছাড়িয়ে দিতেও হলো। কিন্তু সমস্যাটা কমল না তো বটেই, সমস্যাটা আরও বেড়ে গেল। চিন্তা হলো এই যে ড্রাইভার এত বছর ধরে গাড়ি চালালো তার সংসার চলবে কিভাবে। চিন্তিত হয়ে উঠলেন তিনি। এরকম করে সত্যি কেউ ভাবে যে আমার কাছে যে ড্রাইভার ছিল তাকে ছাড়িয়ে দিলে তার চলবে কী করে? একেবারে কেউ যে ভাবেন না তা নয়, তবে আমার তো মনে হয় এই ভাবনাটা খুব কম লোকে ভাবেন। যাই হোক, শেষমেশ নিজেই সেই ড্রাইভারের ভাত কাপড়ের ব্যবস্থা করে দিলেন। এই পুরানো ড্রাইভারকে কিনে দিলেন একটা ট্যাক্সি, একেবারে নতুন ট্যাক্সি। নিজে উদ্যোগ নিয়ে ট্যাক্সির রোড পারমিটও বের করে দিলেন। সেই সময় কেন, আজও যে কোনো, বিশেষ করে শহরে, বম্বের মতো শহরে, এই একটা গাড়ি, তার পারমিট বের করা ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা করার এরকম লোকের অভাব ছিল না। টাকা তো মানুষের থাকে, কিন্তু কজনেই বা ওনার মতো করে ভাবতে পারেন। আর এই জন্যই তিনি ছিলেন মোহাম্মদ রফি। যদিও এই রকম ঘটনা আজকে যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করব, এবং এই মানবিক জায়গাটা বাড়তে বাড়তে একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছিল। এরপর আসল কথায় আসি। লতা মঙ্গেশকর একটা বিশেষ কারণে এই মোহাম্মদ রফি সাহেবকে একেবারে ছেঁটে দিতে চেয়েছিলেন। একটা মানুষকে যদি তার পেশা থেকে একেবারে মুহূর্তের মধ্যে সরিয়ে দেওয়া যায়, হটিয়ে দেওয়া যায়, তাহলে তার আর বেঁচে থাকাও যা, না থাকাও তাই। প্রিয় বন্ধু, আমি তোমার শ্রোতাপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো লতা মঙ্গেশকর কেন মোহাম্মদ রফিকে শেষ করে দিতে চেয়েছিলেন। অবশ্যই তুমি সঙ্গে থাকবে। মোহাম্মদ রফির প্রত্যেকটা গানই ছিল খুব উদাত্ত করা, এবং তার মনটা, হৃদয়টাও ছিল খুব উদার, এবং সেই জন্যই তিনি পারিশ্রমিক নিয়ে বরাবরই উদাসীন ছিলেন। অনেক মানুষই আছেন কাজটা করার জন্যই কাজটা করেন, কাজটাকে ভালোবেসে একেবারে হৃদয় থেকে করেন, এবং সেই জন্যই তারা বস্তুগত দিকটাকে এতটা বেশি গুরুত্ব দেন না। 1968-তে প্রডিউসার জয় মুখার্জি হামসায়া নামে একটা ছবি তৈরি করেছিলেন। ছবিটা একেবারে সুপার ডুপার হিট নয়, একেবারে সুপার ডুপার ফ্লপ করেছিল। আর সেই ছবিতে একটা গান ছিল, দিল কি আওয়াজ ভি শুন। গানটা কিন্তু ঠিক উল্টো দিকে গিয়েছিল। গানটা সুপার ফ্লপ নয়, একেবারে সুপার হিট হয়েছিল, ছবির সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। যদিও এই ছবিটা করে প্রযোজক জয় মুখার্জি একেবারে সর্বশান্ত হয়েছেন। এই নির্মম সত্যি খবরটা কিন্তু মোহাম্মদ রফির কানে কয়েকদিনের মধ্যেই চলে গেল, এবং খবর পাওয়া মাত্রই এই গানটি গাওয়ার জন্য তিনি যে পারিশ্রমিক পেয়েছিলেন, মানে যত টাকা পেয়েছিলেন, সবটাই একটা খামে ভরে জয় মুখার্জিকে ফেরত দিতে গেলেন। জয় মুখার্জি তো সে টাকা কিছুতেই ফেরত নেবেন না। রফি সাহেব এই টাকার খামটা হাতে দিতে না পেরে জয় মুখার্জির জামার পকেটে ঢুকিয়ে দিয়ে হাসতে হাসতে বলেছিলেন, কবি দিল কি আওয়াজ ভি শুন। এই মানুষটার কাছে সব সময়, যেটা আগেও বললাম, যে হৃদয়ের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার গলা যেমন আসমুদ্র হিমাচল একেবারে প্রতিধ্বনিত হয়েছিল, ঠিক সেই রকমই তার হৃদয়ের কথা কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছিল। আসলে অর্থলোভ বলতে যা বোঝায় সেটা তার বিন্দুমাত্র ছিল না। আর সেই জন্যই সঙ্গীত শিল্পীদের রয়্যালটির দাবিতে যখন সারা ভারত একেবারে তোলপাড় হচ্ছিল, এবং এটাকে নেতৃত্ব দিচ্ছিলেন, জানো, নেতৃত্ব দিচ্ছিলেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। যা হয়, একে বড় মানুষ, নামী মানুষ, তারপর তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই চরম মুহূর্তে তোলপাড় করা অবস্থায় একেবারে প্রকাশ্যে লতা মঙ্গেশকরের বিরোধিতা করলেন মোহাম্মদ রফি। ব্যাস, একেবারে জ্বলন্ত আগুন যেটা দাউ দাউ করে জ্বলছে তার উপরে ঘি এসে পড়ে গেল।
মোহাম্মদ রফি সাহেবের বক্তব্য ছিল যে গানটা গাওয়ার জন্য তো একবার পারিশ্রমিক নিয়েছি একটা গান গাওয়ার জন্য, তাহলে সেটার জন্য আমি বারবার চাইবো কেন? এই অবস্থায় লতা মঙ্গেশকর, তার তো মাথা খারাপ হয়ে গেল। তুমি যদি সুযোগ দাও এরকম অনেক ঘটনা বলবো। লতা মঙ্গেশকর নিশ্চয়ই গানের দিক থেকে নমস্য ব্যক্তিত্ব, কিন্তু যখনই যাকে মনে হয়েছে এই লোকটা আমার পছন্দের নয় বা এই লোকটাকে সরিয়ে দিতে হবে, তিনি একেবারে কচু কাটা করেছেন। তার বিরুদ্ধে কোনো কিছু করা চলবে না। এর আগে তো আমি বলেছি আগে ভিডিওতে শচীন দেব বর্মনের সঙ্গে তার কেমন অবস্থা হয়েছিল এবং শচীন দেব বর্মনকে তিনি কেমন করে ট্রিট করেছিলেন। ভাবলে অবাক হবে, টানা 3 বছর লতা মঙ্গেশকরের সঙ্গে মোহাম্মদ রফি কোনো ডুয়েট গাইতে পারেননি। তখন যেমন একদিকে লতা মঙ্গেশকর তেমনি অন্যদিকে মোহাম্মদ রফি কিন্তু একেবারে তোলপাড় করছেন। গাইতে পারেননি কেন? গাইতে পারেননি মানে লতা মঙ্গেশকর তার সমস্ত অ্যাসাইনমেন্ট ক্যান্সেল করেছিলেন যে মোদ্দা কথা আমি মোহাম্মদ রফির সঙ্গে গাইব না। কিন্তু এখানেই শেষ নয়, প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর সমস্ত সবাইকে একেবারে ধরে ধরে বলে দিয়েছিলেন যে আমি রফির সঙ্গে কোনো গান গাইব না। মোদ্দা কথা হলো তোমরা কেউ, আমি গাই আর না গাই, তোমরা কিন্তু রফিকে নেবে না। যে মানুষটার পেশা এবং নেশা এক, এবং একটা পেশায় যিনি বছরের পর বছর সফল, সেই পেশা থেকে যদি হঠাৎ কাউকে সরিয়ে দেওয়া যায় মুহূর্তের মধ্যে, তাহলে সেই মানুষটাকে শেষ করে দেওয়া ছাড়া আর কি বলবো। তার বেঁচে থাকাও যা আর মারা যাওয়াও তাই। কিন্তু সময়ের কি ধর্ম, চিরদিন কাহারও সমান নাহি যায়। মৃত্যুর কিছুদিন আগে লতা মঙ্গেশকরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি আজকাল কার গান শোনেন। লতা মঙ্গেশকর উত্তর দিয়েছিলেন রফি সাহেবের ভজন। পরে কথায় আসছি, তার আগে একটু বলে নিই, এই ভজন গাওয়ার সময় যাতে তার সংস্কৃত শব্দের উচ্চারণ একেবারে নির্ভুল হয়, সেই জন্য বৈজু বাবা ছবিতে ভজন রেকর্ডিংয়ের আগে কাশীর এক পণ্ডিতের কাছে রীতিমতো সংস্কৃতের পাঠ নিয়েছিলেন রফি সাহেব। গানটা তার কাছে শুধুমাত্র পেশা নয়, শুধু নেশা নয়, আসলে সঙ্গীত ছিল রফি সাহেবের কাছে আত্মনিবেদন। যে রফি সাহেবকে একেবারে সারা জীবনের মতো ধনে প্রাণে মানে সব কিছুটাই শেষ করে দিতে চেয়েছিলেন লতা মঙ্গেশকর, শুধু অপরাধ কি তার? ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন আর তার বিরুদ্ধে কথা বলেছিলেন সেই জন্য। কিন্তু সেই লতা মঙ্গেশকরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো নাকি? তা না হলে তিনি একদিন যে রফি সাহেবকে ধনে প্রাণে মনে সমস্ত কিছুতে একেবারে শেষ করে দিতে চেয়েছিলেন, জীবনের অন্তিম লগ্নে এসে তিনি রফি সাহেবের ভজন শুনবেন কেন? বন্ধু, তুমি তো শুনলে, অবশ্যই তুমি মন্তব্য করবে যে একজন মানুষকে তার পেশা থেকে, নেশা থেকে শুধুমাত্র ইগোর কারণে শেষ করে দিলে কেমন লাগে। এটা কিন্তু কোনো কথার কথা নয়, এটা বাস্তবে ঘটেছিল। মারাত্মক ঘটনাটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম, এটার প্রমাণ বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সেই বিখ্যাত বই সিনেমা পাড়া দিয়ে। এই বইটাতে পরিষ্কার লেখা আছে এই ঘটনাটা, অবশ্যই পড়বে। কিন্তু মোহাম্মদ রফিকে নিয়ে ভিডিও করবার জন্য অনুরোধ করেছো, কমেন্ট করেছো, আজকে নিশ্চয়ই তুমি এই ভিডিওটা দেখবে বা শুনবে। আজ এই পর্যন্তই বন্ধু, তুমি অবশ্যই আমার সঙ্গে থাকবে। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আর অবশ্যই সববার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।